11 বছর পর 5ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। এরপর থাকবে আমেরিকা থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। সবশেষে দেখবেন জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যাননি। 5ই মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরায় একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে 5ই মে সারা রাত 14টা মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। পিনাকি বলেন, 2013 সালের 5ই মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনো হয়নি। এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল 61 জনের। সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা। তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে 71 জন আলেমকে 5ই মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সেই হিসাবকে যদি আমলে নেই, তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা 110 জন। আর আমি আজ হিসাব মিটিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5ই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশ নিজেও কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে থেকে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালের সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়। 2010 সালে এই সংখ্যা ছিল 1204 জন। 2011 সালে সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা 367। শুধু মে মাসে 367 জনের মৃত্যু। এটা আউটলাইনার, একটাই মাত্র আউটলাইনার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইয়ের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায় তোমার বিচার হবে। 5ই মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা দেয়া হবে। হাসিনা তোমার আর তোমার বাহিনী তৈরি থাকো। আমাদের ভাইরা আসবো, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যুজয়ী। 5ই মে এর নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো। তাদের পরিবার প্রিয়জনের কবর খুঁজে পাবো। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে, কিন্তু প্রফেসর ইউনূস এর সামনে হাসিনা ধূলিকণার
বলার মতো তুচ্ছ। তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত। বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল ড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিআরটিসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটকে। বাংলা লিংকের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি। তাহলে টেলিটক এবং বাংলা লিংকের সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সেই সময়ে ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নে সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যালভাবে স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না। শুধু তাই না, আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর কারণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনূসের নাম করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। জনসংখ্যার 1/4। তার মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয়। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যাতে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে। বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে 14 কংগ্রেসম্যান। তারা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার সরকার সন্ত্রাস, নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখেছি। ওই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছে। তবে ঢাকায় আসা কর্মকর্তারা যে পর্যালোচনা করেছেন সেটি সংস্থাটির নির্বাহী বোর্ডে অনুমোদন পেতে হবে। একই সাথে সংস্থাটি ব্যাংকিং খাতের ঝুঁকি কমাতে অগ্রাধিকার দেয়া এবং 2025 অর্থ বছরের মধ্যে বাস্তবসম্মত কর নীতি প্রণয়নের রাজস্ব বাড়িয়ে